আমরা আজকে কথা বলবো তরুণ এক অনুবাদকের সঙ্গে। তিনি খুব সম্প্রতি একটা বই অনুবাদ করেছেন। সম্প্রতি বলতে কি, যে জুলাই আন্দোলনের যে সময়, জুলাই আন্দোলনের পরবর্তীতে এই বইটি অনুবাদ করেছেন তিনি। বইটির তিনি বাংলা নাম রেখেছেন একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে। এই বইটি জিন শার্প রাষ্ট্রবিজ্ঞানী, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। আর তার মূল বইটির নাম হচ্ছে ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি। ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি বইটি সারা বিশ্বে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বেশ আলোচিত বই। তো সেই বইটি আলোচিত এই কারণে যে একটা অহিংস আন্দোলনের কথা সেটাতে তিনি বলেছেন, জিন শার্প, এবং তার পুরো বইয়ের মূল বিষয়বস্তু গবেষণা সেই অহিংস গণ আন্দোলন কীভাবে করা যায় সেটাকে ঘিরে। তো আমরা এই বইটি নিয়ে যখন কথা বলছি, যিনি অনুবাদ করেছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, তার নাম হচ্ছে জয়ন্ত বিশ্বাস। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ইংরেজি সাহিত্যে। তো আমরা তার কাছে প্রথমেই জানতে চাইব যে এই যে বইটি আপনি ট্রান্সলেট করলেন জিন শার্পের, এই বইটি ট্রান্সলেট করার ক্ষেত্রে আপনার বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে ঘটনাগুলি, আর এই বইটা অনুবাদ করতে গিয়ে আপনি যখন বইটা পড়ছেন তখন এই দুইটার মধ্যে কি কোনো তুলনা, কোনো কি বলে যে একটা নতুন উপলব্ধি আসা যে আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি আর এরকম একটা বই আসলে আমি পড়ছি, দুইটাকে আপনার মধ্যে কিভাবে আসলে মিথস্ক্রিয়া করেছে? ধন্যবাদ। আমি প্রথমেই যেটি বলতে চাই যে 2024 সালে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, আমি সে গণ অভ্যুত্থানের এখন সাক্ষী এবং একই সাথে একজন অ্যাক্টিভিস্ট বলতে পারেন। এবং সরাসরি আমি রাজপথে তখনকার যে ক্রিয়া প্রতিক্রিয়া, তখন যে ঘটনা প্রবাহ, সেটি কম বেশি পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। তো যখন জিন শার্পের ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি যখন আমি মূল বইটি যখন পড়া শুরু করি, তখন আমার কাছে অনেকটা যে দেজা ভুর মতো একটা অনুভূতি তৈরি হয় যে এখানে যে কলাকৌশল বা যে পদ্ধতিগুলোর কথা উনি উল্লেখ করছেন, এগুলো একটি বড় অংশ আমি সরাসরি আমাদের যে গণ আন্দোলনের সেখানে আমি ব্যবহৃত হতে আমি সামনাসামনি দেখেছি। আমার মনে হয়েছে যে এই বইটি এই আন্দোলনের পিছনে হয়তো একটি ব্লুপ্রিন্ট হিসেবে, হয়তো একটি দিক নির্দেশক। এখানে একটু যোগ করি, আমি যতটুকু জানি, বইটি আমিও পড়েছি, সেই পড়ার জায়গা থেকে যতটুকু জানি যে এই বইটা যখন সারা বিশ্বে আলোড়ন তোলা বই এক অর্থে, যে যেসব দেশে গণ আন্দোলন হয়েছে, বেশ কয়েকটি দেশে গণ আন্দোলনকারীরা কিন্তু এই বইটাকে একটা বাইবেলের মতো করে হাতে রাখতে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন মিয়ানমারেও সেটা হয়েছে। আপনার এই বইটা পড়তে পড়তে কি আমার যেটা মনে হয়েছে যে কোথাও আসলে একটা আমাদের যে আন্দোলন ছিল সেটার সাথে কিন্তু এই বইটার যে প্রস্তাবনা সেটা কিন্তু একটা বিযুক্তি আছে, একটা বিচ্ছিন্নতা আছে। সেই বিচ্ছিন্নতাটা হচ্ছে যে আমাদের আন্দোলনটাকে আমরা একবারে যে অহিংস বলবো সেটা কিন্তু বলতে পারছি না এই কারণে যে এখানে আমরা দেখব যে আন্দোলনের 2 বছর পরে এসে দুই পক্ষেরই কিন্তু কম বেশি সহিংসতার জায়গা আছে। যেমন সরকারের দমন পীড়ন আছে, ঠিক তেমনিভাবে নানা প্রক্রিয়া আছে আন্দোলনকারী পক্ষে। তো আসলে আমার যেটা মনে হয় যে বই যেভাবে লেখা হয় ঠিক সেইভাবে তো আসলে মাঠের আন্দোলন হয় না কখনোই, সেটা সম্ভব না। কিন্তু এখানে বইটাতে আমরা যেটা দেখলাম যে তিনি যে একটা সহিংস আন্দোলনের ফলাফল বিশেষ করে যে জায়গায় গিয়ে ঠেকে সেটা অধিকাংশ সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। সে জায়গা থেকে তিনি প্রস্তাব করছেন অহিংস আন্দোলনের কথা। উনি অনেকটা গান্ধীবাদীও ছিলেন, আপনি জানেন। তো সেই জায়গা থেকে তিনি প্রস্তাব করছেন হলো অহিংস আন্দোলনের কথা, এবং অহিংস আন্দোলনের ফলাফল অনেক সময় জনগণের জন্য খুবই কল্যাণকর হয় এবং দীর্ঘস্থায়ী হয়, এটা তিনি প্রস্তাব করছেন। তো আমি আরেকটা বিষয় জানতে চাইব আপনার কাছে যে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি এই বইটা পড়তে পড়তে যখন জিন শার্পকেও পড়ছেন, জিন শার্প সম্পর্কে জানছেন, রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তাকে আপনার কেমন মনে হয়েছে? দেখুন, এখনকার যে রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি, এখনকার দেশকাল বিশ্ব পরিস্থিতি, সেটা
প্রেক্ষাপটে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি তাকে কোথায় রাখবেন? দেখুন, যে জিন শার্পের যে পরিচিতি, যে বিশ্বব্যাপী যে পরিচিতি, যে অহিংস আন্দোলনের কৌশলবিদ অথবা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তিনি এই নামে কিন্তু বিশ্বব্যাপী যে পরিচিত পরিচিতি অর্জন করেছেন। এবং তার যে মানে আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান আসলে শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, এর সাথে একই সাথে একটি দেশের ইতিহাস, নৃতত্ত্ব, শিল্প, সাহিত্য অনেক কিছু কিন্তু যুক্ত থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে এটি একদম মানে নির্জলাভাবে এটি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে মানে শুধু তার মানে যে এই যে ছকের মধ্যে আসলে রাখাটা হয়তো সম্পূর্ণ মানে হয়তো বাঞ্ছিত হবে না। এটিকে আমরা একটি মানে বহুমাত্রিক একটি কাজ হিসেবে আমরা দেখতে পারি। আচ্ছা, বাংলাদেশের পাঠকের জন্য এই বইটা যখন আপনি যখন অনুবাদ করলেন, তখন আপনার কেন মনে হলো যে বাংলাদেশের পাঠকের এই বইটা কাজে লাগতে পারে বা কিভাবে কাজে লাগতে পারে? সেটা কোন প্রেক্ষাপটে মনে হলো? একটা প্রেক্ষাপট হতে পারে যে এখানেও যেহেতু একটা গণ আন্দোলন হলো, সেই মানে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মানে এই বইটা হয়তো তাদের বোঝাপড়াটাকে আরও বাড়িয়ে দিতে পারে, এইটার জায়গা থেকে হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে না, এটা হচ্ছে যে এই আন্দোলনের যে ঘাটতিগুলো আছে, সেই ঘাটতিগুলোর জায়গাটা সম্পর্কে একটা বোঝাপড়া তৈরি করতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে এখানকার যে একনায়কতান্ত্রিক মানসিক যে শাসকরা আছে, তাদের জায়গা থেকে হয়তো এটা তাদের মানসিকতা পরিবর্তনে কাজে লাগতে পারে। ঠিক কোন জায়গাটি আপনাকে বেশি আন্দোলিত করেছে এই বইটি অনুবাদ করার সময়? আমি 3টা জায়গার কথা বললাম, এরকম আরও যদি থাকে সেগুলো কোন জায়গায়? এই বইটির মানে এই বইটি সবচেয়ে আসলে বইটি মানে প্রাথমিকভাবে এটি একটা মানে প্যামফ্লেট হিসেবে কিন্তু আপনার মানে প্রচারিত হয়েছিল। এটা ফটোকপি করেই হাতে হাতে। তাহলে মিশরেও বোধহয় এটা হয়েছে। আপনি দেখুন যে যেখানে একজন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী উনি একটি প্যামফ্লেট উনি লিখছেন যে মিয়ানমারের যে সামরিক জান্তা বাহিনীর মানে তাদের বিরুদ্ধে যে জন আন্দোলন তার পরিপ্রেক্ষিতে, অথচ এই বইয়ের ব্যাপ্তি সেখান থেকে ইন্দোনেশিয়া, সেখান থেকে তৎকালীন যুগোস্লাভিয়া। তো এটি একটি স্বাভাবিক বিষয় অবশ্যই নয়। এই বিষয়টি তখনই সম্ভব হয় যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন যে নিষ্পেষিত যে জনগোষ্ঠী, যারা যে স্বৈরশাসকের বিভিন্ন মানে অত্যাচার বা যে অবস্থায় জড়িত যারা, যখন তারা সেম মানে ভিকটিমস অফ সেম ক্রাইম, তখন তারা একটা নির্দিষ্ট একটা আমব্রেলার নিচে কিন্তু চলে আসে। এবং তখন তারা আসলে দার্শনিক বা মতাদর্শিক একটা পথ খুঁজতে থাকে, কোনো একটা গাইডলাইন খুঁজতে থাকে যে কিভাবে সামনে অগ্রসর হলে আমরা আরো ভালো ফলাফল করতে পারবো। এবং সেই ক্ষেত্রে এই বইটা তাদের অনেক ক্ষেত্রে কাজে দিয়েছে। মানে সরাসরি আপনার তালার চাবি না হলেও এটা কিন্তু আপনাকে একটা ম্যাপের মতো একটা গাইডলাইন কিন্তু দিচ্ছে, যে আপনি সরাসরি মানে এখানে উনি যে পদ্ধতি মানে এখানে শেষের দিকে পরিশিষ্টতে ওখানে যে কত 100-100-র উপরে উনি মানে পদ্ধতির কথা উনি বলেছেন, বিভিন্ন ধাপ বা পদ্ধতির কথা। এখানে কিন্তু অদ্ভুতভাবে আপনি খেয়াল করবেন উনি বলেছেন যে এই আন্দোলনের পদ্ধতিগুলো নাকি যে আন্দোলনটা কিভাবে ধাপে ধাপে কিভাবে অগ্রসর করে নেওয়া যায়, এই প্রস্তাবনা। একটি ধাপ, তার ভিতরে আরো যে ভ্যারিয়েবলস আমরা বলি আর কি, যে এখান থেকে আরো কতগুলো রাস্তায় আন্দোলন প্রবাহিত হতে পারে। যেখানে উনি বলছেন যে কারণ আমরা জানি যে একটি দেশের আসলে যারা জনগোষ্ঠী নিষ্পেষিত হতে হতে একসময় তাদের যে আত্মবিশ্বাস, সেই যে তাদের আত্মবিশ্বাস জায়গা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো সবসময় আপনার যে সশস্ত্র বিপ্লব বা সংগ্রাম, এটি উনি প্রথমে ডিনাই করেছেন, হ্যাঁ, কিন্তু ওখানে উনি বলেছেন যে আপনি সরাসরি স্বৈরশাসকের বিরুদ্ধে আপনি হয়তো সশস্ত্র সংগ্রামে আপনি যেতে পারছেন না, কিন্তু আপনার গ্রাউন্ড অবশ্যই আছে। মানে আপনি কোন একটা ইস্যু যেগুলো আসলে মানে জনবান্ধব, যেগুলো সরাসরি হয়তো আপনার রাজনৈতিক নয়, যেগুলো একটু রিলেট করে দিই, যে আমরা বলছিলাম যে বাংলাদেশের যে পাঠক গোষ্ঠী আছে তাদের কোন মানসিকতাটাকে টার্গেট করে আপনার মনে হয়েছিল যে এই বইটি তাদের জন্য দরকার, সেটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, দুঃখিত। বাংলাদেশের পাঠক গোষ্ঠী এখন আমাদের বিপ্লব হয়ে গিয়েছে, 2024 সালে বিপ্লব সংগঠিত হয়েছে। এখন তারপরে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা মানে নতুন রিবিল্ডিং এর মধ্যে দিয়ে বলতে পারি না, আমরা গণ আন্দোলনই বলি না হয় এটাকে, গণ আন্দোলন বলাটাই সঙ্গত হবে এখানে। এখন এই বইতে কিন্তু উনি এর পরবর্তীতে যে একটি দেশে যে গণ আন্দোলন পরবর্তী মানে স্বৈরাচারের পতন ঘটার পরে যে সিনারিওগুলো আসতে পারে,
যে সমস্যাগুলো তৈরি হতে পারে সেগুলোর বিষয়েও কিন্তু উনি ধারণা দিয়েছেন। এবং এই বইয়ে যে যে ধারণাগুলো দেওয়া হয়েছে যে এই পরিস্থিতিগুলো তৈরি হয়, একটা গণ আন্দোলন যদি সহিংস হয়, যদি সঠিকভাবে ধাপে ধাপে অগ্রসর না হয়, সেই সমস্যাগুলো কি আপনার মনে হয় যে এখন বাংলাদেশে তৈরি হচ্ছে? অবশ্যই আচ্ছা। অবশ্যই তৈরি কারণ উনি প্রথমেই মানে উনি বলেছেন যে যে অহিংস যে আন্দোলন, নন ভায়োলেন্ট, হুম, হ্যাঁ নন ভায়োলেন্ট টার্মটা উনি আসলে মানে এতবার ব্যবহার করেছেন। হুম, আমাদের আন্দোলনে আমরা তো নন ভায়োলেন্ট আসলে জায়গাটি সম্পূর্ণ ধরে রাখতে পারিনি। বাংলাদেশে যে আন্দোলনের পরবর্তী সময় আমরা দেখেছি যে বিভিন্ন যে মব, একটা নৈরাজ্যিক হ্যাঁ, পরিস্থিতি এটা- তৈরি এটা করা, একটা নানান chaotic একটা ধরনের পরিবেশ তৈরি গ্রুপকে হয়েছে। কোণঠাসা করে ফেলার একটা চেষ্টা, তাই না? সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া। এই বিষয়টি উনি কিন্তু প্রথমে সতর্ক করে দিয়েছেন এবং এটার প্রতিকার, সম্ভাব্য প্রতিকার কি হতে পারে বা পরবর্তী দেশের ভবিষ্যৎ মানে পজিটিভ দিকে অগ্রসর হওয়ার জন্য কি করা যেতে পারে, এগুলোর পিছনে তার একটা সম্পূর্ণ অধ্যায় তার মানে যে এই বিষয়টি যে আপনি একদম ধরে রাখার সেই জন্য। জায়গাটায় আমরা চলে এসেছি যে হ্যাঁ। এই বইটা মানে সম্পর্কে পাঠকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারেন। আপনাকে ধন্যবাদ। আমি পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন যে যা যা কিছু একটি কথা ছিল যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট But এভরিওয়্যার হি everywhere ইজ is ইন in চেঞ্জ। এই এই কথাটির অর্থ হচ্ছে এই ধরনের কথাগুলো আসলে সকল সময়ের জন্যই সত্য। তো এই কারণে পৃথিবীতে এই ধরনের যে রাজনৈতিক পরিস্থিতি, এর ভিকটিম এরকম আগেও ছিল, এখনো রয়েছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। কিন্তু আমাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখানে ভেঙে পড়লে বা এখানে চাপের মুখে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের সেটা না, আমি বলছিলাম আমাদের যে ভবিষ্যতের দিকে। বইটা পাঠক কেন পড়বে, আপনি সেটা বলবেন একটু, বা পাঠককে আপনি কি আহ্বান জানাবেন এই বইটা পড়ার জন্য, কেন পড়বে, তার কি এই জিনিসটা একটু বলবেন আর কি। আচ্ছা, আমি প্রথমে যেটি বলতে চাই যে একজন রাষ্ট্রবিজ্ঞানী তার জায়গা থেকে বইটি অত্যন্ত সুখপাঠ্য। যে সাধারণ পাঠকের জায়গা থেকে সাধারণ পাঠকের রাষ্ট্রবিজ্ঞানী তো নাও পড়তে পারে সেই বই। না, সাধারণ পাঠকের জায়গা থেকে বইটি অত্যন্ত সুখপাঠ্য। আচ্ছা আচ্ছা। আমি নিজে যে অরিজিনাল ইয়ারটা যখন পড়েছি তখন এত সহজ সরলভাবে এত জটিল বিষয় আসলে ডিল করা এটা সহজ কাজ নয়, যে কাজ জিনিস করে দেখিয়েছেন। আচ্ছা, বইটি কি সত্যিকার অর্থেই ধরেন যে একজন সাধারণ পাঠক, সুখপাঠ্য বলছেন আপনি, সাধারণ পাঠকের কি রাজনৈতিক বোঝাপড়া বাড়িয়ে দেবে আপনার মনে হয়? অবশ্যই অবশ্যই এটা আমি অবশ্যই বিশ্বাস করি। আর আমরা জানি যে আসলে রাজনৈতিক বোঝাপড়া ছাড়া একটি জাতির মানে ভবিষ্যৎ আসলে গড়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সামান্য কথাবার্তা বললাম বইটা নিয়ে, আশা করি পাঠকরা আপনার বইটা পড়ার ব্যাপারে আগ্রহী হবেন।